উপনির্বাচনে এগিয়ে এখনো পর্যন্ত তৃণমূল। সব জায়গাতেই তৃতীয় রাউন্ড গণনা শেষ হয়েছে। এই তৃতীয় রাউন্ড গণনা শেষে তৃণমূল অনেকটাই এগিয়ে গেছেন মধুপর্ণা ঠাকুর, অনেকটাই এগিয়ে গেছেন কৃষ্ণ কল্যাণী, অনেকটাই এগিয়ে গেছেন মুকুটমণি অধিকারী এবং মানিকতলা কেন্দ্রের সুপ্তি পাণ্ডে। 4 কেন্দ্রের গণনায় এগিয়ে তৃণমূল। তবে বিজেপি অভিযোগ করতে এখনো ছাড়ছে না যে বাইরে থেকে লোক এনে এবং ম্যান মার্কিং করে এইবারের উপনির্বাচনে হারাচ্ছে তৃণমূল কংগ্রেস বিজেপিকে। লোকসভায় যে জায়গায় লোকসভায় এগিয়েছিল বিজেপি বিভিন্ন বিধানসভা কেন্দ্রের গ্রাম পঞ্চায়েতে, সেখানে তৃণমূল কংগ্রেস এগিয়ে যাচ্ছে। এবং আগামী সময়ে কি হবে সে তো সময়ই বলবে। তবে সবুজ আবির খেলা এখনো শুরু হয়নি। রানাঘাট দক্ষিণে চলে যাব। তৃতীয় রাউন্ড শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী ৮৫৩৭ ভোটে এগিয়ে আছেন। কথা বলবো সরাসরি রঞ্জিতের সঙ্গে। রঞ্জিত, এবার কোন এলাকায় কি জানা যাচ্ছে তৃতীয় রাউন্ডে এগিয়ে গেলেন মুকুটমণি অধিকারী? দেখো, গণনা চলছে এখনো পর্যন্ত, এখনো 8 রাউন্ড বাকি রয়েছে। তার আগে কিন্তু তৃতীয় রাউন্ডের শেষে ৮৫০০ ভোটের বেশি ভোটে এগিয়ে মুকুটমণি অধিকারী। কারণ এই যে সমস্ত এলাকা গণনা হচ্ছে, এই একটা গত যে লোকসভা নির্বাচন গেল কয়েকদিন আগে, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হয়েছিল। ফলে সেই সমস্ত এলাকাতেই কিন্তু তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে জয়লাভ করছে, অর্থাৎ এগিয়ে রয়েছে। এবং দেখা যাক যে আরও যে 8 রাউন্ড রয়েছে, সেক্ষেত্রে যে 14টি গ্রাম পঞ্চায়েতের একটি পৌর এলাকা রয়েছে, তার সর্বত্র কী ফলাফল হয় সেটা তো ফলাফল গণনা পরে জানতে পাওয়া যাবে। তবে এই মুহূর্তে ৮৫০০ ভোটে এগিয়ে রয়েছে মুকুটমণি অধিকারী। অয়ন্দা, যে সমস্ত জায়গায় এগোচ্ছে, সে সমস্ত কয়েকদিন আগে পর্যন্ত কিন্তু তৃণমূল কংগ্রেস পিছিয়ে ছিল। ফলে এখন কিন্তু তৃণমূল শিবিরে কিন্তু অনেকটাই স্বস্তি। কারণ হচ্ছে যে সংখ্যাটা যেটা রয়েছে ৮৫০০, সেটা কিন্তু ক্রমশ বাড়তে পারে বলে মনে করছে তৃণমূল কংগ্রেস। এবং স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস উচ্ছ্বসিত। তবে বিজেপির পক্ষেও কিন্তু একটা বিষয় কিন্তু স্পষ্ট, যে তারা কিন্তু যে 19 সাল থেকে যে তাদের জয়ের ধারা ছিল এই কেন্দ্রে, সেটা কতটা ধরে রাখতে পারবে, বা কেনই বা এই সমস্ত কেন্দ্রে যেখানে কয়েকদিন আগে তারা জয়লাভ করেছিল এবং সেখানে তারা পিছিয়ে পড়ছে, তা নিয়ে কিন্তু বিজেপি কিন্তু পর্যালোচনা শুরু করবে বলে স্বাভাবিকভাবে রাজনৈতিক মহল মনে করছে। তবে এই যে 11 রাউন্ডের শেষে কি হয়। বাগদায় যথেষ্ট পরিমাণে এগিয়ে গেলেন মধুপর্ণা ঠাকুর। ৮২৭৮ ভোটে এগিয়ে গেলেন চতুর্থ রাউন্ডের শেষে। 4টে রাউন্ড শেষ হলো বাগদায়। 13 রাউন্ড গণনা। এই 13 রাউন্ডের মধ্যে এখনো 9টা রাউন্ড বাকি আছে। এবার কিন্তু অনেক স্পিড চলে এসেছে এই গণনা ফলাফলের রেজাল্ট বেরোনোর ক্ষেত্রে। বাগদায় চতুর্থ রাউন্ডে ৮২৭৮ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী অনিরুদ্ধর কাছে চলে যাব। অনিরুদ্ধ, সব জায়গাতে যে জায়গায় বলছিলে, আমরা একটু তুলনা করছিলাম যে বিজেপি লোকসভা নির্বাচনে যে জায়গায় গ্রাম পঞ্চায়েতগুলোতে এগিয়ে ছিল, সেই জায়গায় তৃণমূল এগিয়ে যাচ্ছে। চতুর্থ রাউন্ডে এতটা ব্যবধান বাড়ালেন কি করে মধুপর্ণা ঠাকুর? কোন এলাকায়? একদমই তোমাকে জানিয়ে রাখি যে গত লোকসভা নির্বাচনের নিরিখে আমরা যে পর্যালোচনা আগে করেছি, সেই পর্যালোচনার ভিত্তিতেই বলতে পারি যে 3টি পঞ্চায়েতে এগিয়েছিল বিজেপি, সেই 3টি পঞ্চায়েতে কিন্তু তৃণমূল কংগ্রেস এখনও পর্যন্ত তৃতীয় রাউন্ডের শেষ পর্যন্ত লিড করেছিল। চতুর্থ রাউন্ডে অর্থাৎ বয়রা গ্রাম পঞ্চায়েতে প্রবেশ করেছে গণনা, এবং বয়রা গ্রাম পঞ্চায়েতে লোকসভার নিরিখেই তৃণমূল কংগ্রেস 200-250 ভোটে এগিয়েছিল। টোটাল পঞ্চায়েতে অর্থাৎ 30টি বুথ রয়েছে সেই পঞ্চায়েতে, বয়রা পঞ্চায়েতে, সেখানে মাত্র 300 ভোটে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস। এবং সেখানেই এবার যখন গণনা করেছে তাতে দেখা যায় এক ধাক্কায় অনেকটা ভোটেই এগিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। এবং সেখানে ৮২৭৮ ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর। বলা যেতে পারে যথেষ্ট রকম তাৎপর্যপূর্ণ। প্রাথমিকভাবে যে 3টে পঞ্চায়েতের কথা আমি তোমাকে বলেছিলাম, অর্থাৎ সিন্দানি গ্রাম পঞ্চায়েত, রনঘাট গ্রাম পঞ্চায়েত, বাগদা গ্রাম পঞ্চায়েত, এগুলো লোকসভা নির্বাচনের নিরিখে বিজেপি অনেকটাই এগিয়েছিল এবং সেই এলাকাতেই প্রাথমিকভাবে লিড করতে থাকে তৃণমূল কংগ্রেস। এবং পরবর্তীতে এই যে বয়রা গ্রাম পঞ্চায়েতে প্রবেশ করেছে গণনা, সেই গণনা প্রবেশ করতেই কিন্তু দেখা গেল যে এক ধাক্কায় প্রায় 3000 ভোটে এগিয়ে গেল তৃণমূল কংগ্রেস। এক ল্যাপে অর্থাৎ এক রাউন্ডেই 3000-এর বেশি ভোটে লিড করছে তৃণমূল কংগ্রেস, যেখানে মোট ৮২৭৮ ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর। একদম ৮২৭৮ ভোটে এগিয়ে তৃণমূল মানে 4টি বিধানসভা উপনির্বাচন নিয়েই
জানা যাচ্ছে যে আপাতত তৃণমূল শিবিরে স্বস্তি, কারণ এইগুলোই ছিল ইন্টারেস্টিং জায়গা। 4টি বিধানসভা উপনির্বাচনে 3টি বিজেপি এগিয়েছিল বিধানসভা ভিত্তিক ফলাফলে লোকসভা নির্বাচনে। মধুপর্ণা ঠাকুর কি বলছেন দেখুন। এগিয়ে আমরা তো আগে থেকেই জানতাম কি এবার আবির আমরাই খেলছি, সবুজ আবির। আগেই থেকেই আমি তোমাকে বলে দিয়েছি কি ভিক্টরি আমাদের কাছে, আমরা জিতবই, আমরা জিতছি, আর কোনো টেনশন নেই। এবার সিন্দ্রানী যখন জিতে গেছে তাহলে যতগুলো পঞ্চায়েত আছে সব বেরিয়ে যাবে, আর কোনো টেনশন নেই। আনন্দ হচ্ছে? একদম হবে না কেন। আর মানিকতলা কেন্দ্রে শুক্তি পাণ্ডে তিনিও অনেকটাই এগিয়ে গেছেন। মানিকতলা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শুক্তি পাণ্ডে তৃতীয় রাউন্ড সেখানে শেষ হয়েছে গণনা। তৃতীয় রাউন্ডের শেষেও তিনি এগিয়ে আছেন 13,148 ভোটে। এবং এই মানিকতলা নিয়ে তাদের চিন্তা ছিল যে আবাসন কাটা হচ্ছে কিনা, এই সব চিন্তা দূর করে আপাতত তৃণমূল এগিয়ে, যদিও বিজেপি বারবার অভিযোগ করছে বাইরে থেকে লোক ম্যানমার্কিং এই সব করে এবারের বিধানসভা উপনির্বাচনে হারিয়ে দিচ্ছে তৃণমূল বিজেপিকে। আমি সুদীপ রাহার কাছে যাব। এইটাই হচ্ছে বিজেপির অভিযোগ লোকসভা নির্বাচন থেকে। নতুন নাকি তোমরা পলিসি নিয়েছো ম্যানমার্কিং? ম্যানমার্কিং যদি করতে হয় তাহলে কল্যাণ চৌবে কুণাল ঘোষকে ফোন করলেন কেন? কুণাল ঘোষকে ফোন করে সাহায্য চাইলেন কেন? সুদীপ একটু বিরত করছি, কারণ কৃষ্ণ কল্যাণী তৃণমূল প্রার্থী রায়গঞ্জের, তাকে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন আমাদের প্রতিনিধি মুক্তা। কৃষ্ণ কল্যাণী কি ভাবছেন? বিজেপির যে সমস্ত এলাকায় এগিয়ে ছিল বিজেপি লোকসভা নির্বাচনে, তাকে হারতে হয়েছিল, আজকে তিনি এগিয়ে যাচ্ছেন কিভাবে? দাদা বলছে যে কিভাবে এগিয়ে যাচ্ছে, কিভাবে সম্ভব হচ্ছে? মানুষকে আমাদের যারা কর্মীরা আছে মানুষের কাছে পৌঁছে এবার উন্নয়নের বার্তা আমরা ভালোভাবে মানুষের কাছে পৌঁছতে পেরেছি যে এটা উপনির্বাচন, এখানে তৃণমূল কংগ্রেস জিতলেই উন্নয়ন হবে। আর সেটা মানুষ পুরো আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে। আমাদের কর্মীরা যে হিসাবে মেহনত করেছেন, আমাদের নেতা সন্দীপদার রয়েছেন, কানাইদার রয়েছেন, হ্যাঁ, যে হিসাবে তারা গাইডলাইন দিয়েছিলেন আমি তাদেরকে অনুসরণ করে নির্বাচন লড়েছি, আর তার জন্য এই সফলতা পেয়েছি। মুক্তা, বিজেপি বলছে ম্যানমার্কিং আর বাইরে থেকে লোক এনে এই ভোট করানো হয়েছে বিজেপিকে হারাতে। দাদা বলছে বিজেপি অভিযোগ করছে যে বাইরে থেকে লোক এনে ম্যানমার্কিং করে অভিযোগ ভারত থেকে এই যে জনগণ দুহাত তুলে আশীর্বাদ দিয়েছে আর বিজেপির পায়ের থেকে মাটি সরে গিয়েছে। তারা যে ভুল প্রধানমন্ত্রী এখানে ভুল বুঝিয়েছিলেন সন্দেশখালী নিয়ে, তার প্রতিশোধ রায়গঞ্জবাসী নিয়েছে। তৃণমূলের প্রতি যে ঘৃণার সঞ্চার উনি করেছিলেন সন্দেশখালী ইস্যুটাকে নিয়ে, আর শুভেন্দু অধিকারী যে লুটপাটের রাজনীতি লোকসভা নির্বাচনে জিতলেন কিভাবে বিজেপি প্রার্থী? যে রায়গঞ্জ কোনোদিন ভোট লুটপাটের রাজনীতি বিশ্বাস করে না। লোকসভায় বিজেপি প্রার্থী জিতলেন কি করে? বিজেপি ওই বললাম সন্দেশখালী নিয়ে প্রধানমন্ত্রী ভুল বুঝিয়েছিল, হ্যাঁ, মানুষকে বিভ্রান্ত করেছিল, সেই জন্য বিজেপি তখন জিততে সফল হয়েছিল। কিন্তু এটা যখন সন্দেশখালীর ভিডিওটা মন্ডল প্রেসিডেন্টের উজাগর হয় তখন সত্যটা বেরিয়ে আসে, সেই জন্য বিজেপিকে এবার প্রত্যাখ্যান হয়েছে। যদি সন্দেশখালীর ওই ভিডিওটা যদি আমাদের নির্বাচনের আগে যদি বেরিয়ে যেত তাহলে রায়গঞ্জ লোকসভা আমরা জিততাম। ওকে, কৃষ্ণ কল্যাণীকে অনেক শুভেচ্ছা থাকলো। শুভেচ্ছা কৃষ্ণ কল্যাণীর জন্য, এখন অনেকটা ভোটে এগিয়ে সুদীপ। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে দেখুন, বিধানসভা উপনির্বাচনে এটা পরিষ্কার হয়ে গেল যে 29টা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস লোকসভায় জয়লাভ করার পর বাংলার আকাশে যতটুকু মেঘ ছিল, বিজেপি নামক মেঘটা ছিল, সেই মেঘটা কিন্তু আজকে সময় দাঁড়িয়ে কেটে যাচ্ছে। মানুষের ভুল ভাঙছে এবং মানুষ বুঝতে পারছে যে দিল্লিতে যে সরকারটা চলছে সেই সরকারটা যেমন এককভাবে চলতে পারছে না, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইন্ডিয়া জোটে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এমন হতেই পারে আগামী 1 বছর পরে এই সরকারও বদলে যেতে পারে। সেখানে সারা বাংলার রায় যখন তৃণমূল কংগ্রেসের পক্ষে, তাহলে আলাদা করে বাগদা, রায়গঞ্জ, রানাঘাট উত্তর এই জায়গাগুলো বিজেপির হাতে থাকবে কেন? আজকে এই উপনির্বাচন থেকে এটা পরিষ্কার হলো যে বাংলার মানুষ আরো বেশি করে তৃণমূল কংগ্রেসের পক্ষে সংঘবদ্ধ হচ্ছেন, সংগঠিত হচ্ছেন। তার মানে বিধানসভা নির্বাচন রাজ্য ভিত্তিক হলে বিমলদা, সেক্ষেত্রে মানুষ দেখছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প
হাতে টাকা আসছে, বিভিন্নভাবে কন্যাশ্রী, যুবশ্রী, এর ওপরে নির্ভর করে মানুষ ভোট দিচ্ছেন। আর লোকসভা নির্বাচনে ভোট দিয়েছিলেন, এই যে কৃষ্ণ কল্যাণী কিছুক্ষণ আগে বললেন, সন্দেশখালী নিয়ে ভুল বোঝানো, মোদি ভুল বুঝিয়েছেন, আর মোদির উন্নয়ন, এই দুটো নিয়ে লোকসভা নির্বাচনে ভোট দিয়েছিলেন। কিন্তু বিধানসভা নির্বাচনে সেটা হচ্ছে না। হচ্ছে তোমরা আলোচনা করো, আমাদেরও আসতে হয়, ইচ্ছে না থাকলেও পার্টিকে তো রিপ্রেজেন্ট করতেই হবে। এরকম ইচ্ছে নেই কেন? না, ইচ্ছে নেই, তার কারণ বলছি, বলতে দাও। হ্যাঁ, তোমাদের ইচ্ছে করবে না দুদিন পর ওই জায়গায় বসতে, যা গালি তোমরাও শুনছো, দুদিন পরে তোমাদের আর ইচ্ছে করবে না, হয়তো তোমাকে তুলে নিয়ে গিয়ে দুগা দিয়ে দেবে। দুদিন পরে এই পরিস্থিতি আসছে, কারণ তোমরা এত করেও তো বাঁচতে পারলে না। প্রধান মুখ্যমন্ত্রী তোমাদের নাম করেও গালিটা দিয়েছেন। অপেক্ষা করো, এখানকার মানে যারা একটু স্বাধীন সংবাদ মাধ্যমের লোক, তাদের কি হাল হতে চলেছে, একটু অপেক্ষা করো। আমার মনে আছে 80-র দশকে যখন মানে 77-এ সিপিএম ক্ষমতায় এলো, সম্ভবত 83 বা 84। একটু বিরত করছি, আপনার কাছেই আসবো। বাগদায় আমরা তো শেষ, একদম সর্বশেষ ফলাফল দিই। বাগদায় পঞ্চম রাউন্ডের গণনা শেষ হয়ে গেছে। 12,444 ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। পঞ্চম রাউন্ডেও এগিয়ে ঠাকুরবাড়ির সদস্য মধুপর্ণা ঠাকুর। অনিরুদ্ধ, আসলে কি এই ঠাকুরবাড়ির সদস্যকে প্রার্থী করাই তৃণমূলের একটা তুরুপের তাস হলো? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে গত লোকসভা নির্বাচনের নিরিখে যদি ভাবা হয়, বাগদা বিধানসভা উপনির্বাচনের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট রকম পট পরিবর্তন হলো বলা যেতে পারে। কারণ প্রাথমিকভাবে এখনো পর্যন্ত যে 5টি রাউন্ড গণনা হয়েছে, সেই 5টি রাউন্ডের গণনায় দেখা যাচ্ছে যে 12,444 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। এবং এই তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে থাকার মূলের কারণ যদি বলে থাকো, একদমই তুমি যেটা বলেছো যে বাগদা বিধানসভা ক্ষেত্রে, অর্থাৎ বাগদা বিধানসভা আসনে মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করাটা কিন্তু যথেষ্ট রকম তাৎপর্যপূর্ণ ছিল। কারণ মথুয়া গড় বলা যায় বাগদাকে, এবং সেই মথুয়া গড়ে এই মধুপর্ণা ঠাকুর একদম কনিষ্ঠ প্রার্থী, এবং সে যেহেতু যুব সমাজের কাছে যথেষ্ট রকম গ্রহণযোগ্য হয়ে উঠেছিল, সেই কারণেই বলা যেতে পারে এই লিড। এখনো পর্যন্ত যে পঞ্চম রাউন্ডের শেষে যে রেজাল্ট পাওয়া যাচ্ছে, 12,444 ভোটে এগিয়ে রয়েছে মধুপর্ণা ঠাকুর, সেটা যথেষ্ট রকম তাৎপর্যপূর্ণ। এবং যে এলাকাগুলো প্রাথমিকভাবে গণনা করা হয়েছিল গত লোকসভা নির্বাচনের নিরিখে, সেই লোকসভা নির্বাচনে দেখা গেছে সেই এলাকায় বিজেপির লিড ছিল, কিন্তু তৃণমূল কংগ্রেস যথেষ্ট পরিমাণে সেই এলাকায় এখনো পর্যন্ত ফলাফলের ভিত্তিতে বলা যেতে পারে লিড করেছে, এবং আরো ভালো ফলাফল করছে। এখন বর্তমানে বয়রা গ্রাম পঞ্চায়েতের পরে হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতে গণনা চলছে। সেখানে হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতও বিজেপি যথেষ্ট এগিয়ে ছিল, সেখানেও বলা যেতে পারে যে মধুপর্ণা ঠাকুরের কোনো মতো লস হয়নি। সেখানে মধুপর্ণা ঠাকুর আরো লিড করলো। 12,444 ভোটে এখনো পর্যন্ত মধুপর্ণা ঠাকুর লিড করছে বাগদা বিধানসভা উপনির্বাচনে। আমি বিমলদার কাছে আসবো। আমাদের ভবিষ্যৎ নিয়ে আপনি বললেন, কিন্তু আপনাদের ভবিষ্যৎটা কি? আমরা বুঝে নেবো, আমি তো হারছেন কেন এই সমস্ত এলাকায়? আরে এই হার তো হতেই পারে, এই হার যার ইলেকশন তোমরাই দেখিয়েছো, আমি তো আর ইলেকশন কভার করতে যাইনি। তোমরা যা দেখিয়েছো তার ভিত্তিতে তোমরা এই ডিসিশনে আসতে পারো। আমি শুধু একটা কথা বলি, সম্ভবত 83 বা 84 সালে বেলগাছিয়ার কোনো একটি কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল, এবং সেখানে কংগ্রেস জিতে গিয়েছিল, এবং সিপিএম বুঝেছিল যে এইভাবে ইলেকশন আর করতে দেওয়া যায় না। 1990 সালে দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় যখন চৌরঙ্গি আসনটা ছেড়ে দিয়ে রাজস্থানের রাজ্যপাল হলেন, চৌরঙ্গিতে উপনির্বাচন হলো। যে চৌরঙ্গিতে কোনো কালে সিপিএম জেতেনি, কংগ্রেসই জিততো বরাবর, সেখানে অনিল চট্টোপাধ্যায়কে সিপিএম জিতিয়ে বেরিয়ে দিয়ে চলে গেছিল, মনে পড়ছে? অভিনেতা। এবং সেই সময়ে পশ্চিমবাংলা প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়। আমি এইটা কিছুতেই মাথায় আনতে পারছিলাম, তার আগে জিজ্ঞেস করলাম, ও বলেছিল গণিকান্ত চৌধুরী। পরে আমি খুঁজে খুঁজে দেখলাম ওটা সিদ্ধার্থ শঙ্কর রায়, এবং সিদ্ধার্থ শঙ্কর রায় বলেছিলেন যে ইলেকশনগুলো জ্যোতি করে কেন, তো জ্যোতি বলেই বলতেন, ও তো এমনি নিয়ে নিতে পারে, তো আমরা তাহলে টাকাগুলো বেঁচে যাই আর ইয়ে করি না। ফলে এই উপনির্বাচনগুলো দেখে আমার এইটাই মনে হয় যে এত পয়সা খরচ করে উপনির্বাচন করা কেন? নির্বাচন কমিশন করাচ্ছে। আমি এটা আমার কথাটা বললাম, নির্বাচন কমিশন ভোট করাবে, আমি বলি কেন্দ্রীয় বাহিনীও আসতে পারে, আমাদের এখানে বলতে আসতে হবে, আমাদের নির্বাচনে দাঁড়াতে হবে, নির্বাচনের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে লড়তে হবে, এই ঘটনাগুলো ঘটবে। আমার বক্তব্য পরিষ্কার যে এই যে একটু আগে কৃষ্ণ কল্যাণীর কথা দেখাবে, উনি তাহলে 2021-এ মানুষকে কি ভুল বুঝিয়ে নির্বাচিত হয়েছিলেন, তারপর নিজের কোন ভুল তিনি বুঝতে পারলেন দিয়ে তৃণমূলে জয়েন করলেন, আসলে নিজের ব্যবসা বাণিজ্যগুলো বাঁচাতে সেই দম নেই তৃণমূলের পক্ষে লড়াই। আমি বাদশার কাছে আসবো। সিপিএম এর আমলে যা ছিল এখন সেটাই একটা বলা যায় রিপ্লে হচ্ছে, তাহলে অভিযোগ করে লাভটা কি তৃণমূলের বিরুদ্ধে? এই তো বিমলদা বললেন, ঠিক যা বললেন উনি বললেন, কিন্তু আপনি বলুন তো যে 11 সালের পরে
যেভাবে ভোটগুলোকে প্রহসনে পরিণত করা হচ্ছে, এবং সার্বিকভাবে আমি একটা কথা আনন্দ বলতে চাই, 34 বছর বামেদের সরকার ছিল, কোনোদিন এরকম আলোচনা সভায় বসে ঠিক করতে হয়েছে যে মথুয়া ভোট, আদিবাসী ভোট, উচ্চবর্ণের ভোট, নিম্নবর্ণের ভোট? আমরা এতদিন জানতাম বড় লোকেদের পার্টি, গরিব মানুষের পার্টি। আর আজকে মানুষের রুটি রোজগার, ব্রেড বাটারকে পিছনে ফেলে রেখে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সব পেছনে, শুধুমাত্র ভোট যুদ্ধে ধর্মীয় মেরুকরণ, আচ্ছা। আর সেখানে পেশি শক্তি। ওকে। আর সেই লড়াই পেশি শক্তি ছিল না এর আগে, আর সেই বামেদের আমলে লড়াইতে ছিল না। মানে বিমলদা যেটা বললেন সেখানে বামেদের আচ্ছা আমলে আপনি পেশি বলুন, শক্তি ছিল না। আচ্ছা আপনি বলুন, আজকে 4 কেন্দ্রের ভোট হচ্ছে, এই 4 কেন্দ্রের ভোটে এ বাংলার শ্রমিকদের কি উন্নতি হবে? শ্রমিকদের মজুরি বাড়বে, কিন্তু আপনি যদি দেখেন Okay. পরিসংখ্যান, Okay. দেশের বুকে কেরালার মাটিতে বাংলা থেকে শ্রমিকরা কাজ করতে যাচ্ছে। আমি সেখানে 800 সুভাষিসদার টাকা কাছে দিনে আসবো।